খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁসের নেপথ্যে দলেরই কেউ, মুখ খুলেই হুঁশিয়ারি দিলীপের। অবশেষে হাতে এলো এনআরসি নোটিশ, সত্যতা জানতে হবে, চ্যালেঞ্জ ফালাকাটার অঞ্জলি শীলের। নিম্নচাপ বাংলাদেশে সরলেও কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ চলবে। মহারাষ্ট্রে কুপিয়ে খুন বাংলার শ্রমিককে, টুকরো করে ভাসিয়ে দিল জলে। 5 ঘন্টার বেশি কোথাও জল থাকছে না, শহরের জল যন্ত্রণা প্রসঙ্গে বিজেপিকে তোপ ফিরহাদের। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য পুলিশের হেল্পলাইন, চালু হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হিন্দি ইংরাজি নয়, কলকাতা পুরসভায় বাধ্যতামূলক বাংলা, জারি নির্দেশ। ধর্ষণ রুখতে মমতার অপরাজিতা বিলকে অতি কঠোর বলল কেন্দ্র, ফেরত পাঠালেন রাজ্যপাল বোস। মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন, মিঠুনের মন্তব্যে বিতর্ক, পাল্টা তৃণমূলের। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। অবশেষে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। দলেরই কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলেই দাবি তাঁর। প্রশ্ন উঠছে, কে বা কাদের ইঙ্গিত করছেন দিলীপ? তবে কি কালি মালিপ্ত করে দল থেকে তার অস্তিত্ব একেবারে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, নাকি অন্য কিছু? যদিও এ বিষয়ে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি কিছুই খোলসা করেননি। শুক্রবার দিলীপ ঘোষ বলেন, ভিডিওটি প্রসঙ্গে শুনেছি, দেখেছি, দলের একাংশ ষড়যন্ত্র করেছে। এরা যে কত নিচে নামতে পারে তার এটাই প্রমাণ। এটা ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা। এরা যোশীজিকে অপদস্থ করতে ছাড়েননি। এই ভিডিওর সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন দিলীপ। বলে রাখা ভালো, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দিলীপের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বলা হচ্ছে এটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত, যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে এই ছবিগুলি যে ফেক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো, তাতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনোভাবেই দিলীপ ঘোষ নন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর থেকেই যেন বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে বদল এসেছে। একসময় অতি সক্রিয় নেতা দিলীপই এখন দলে যেন ব্রাত্য। যে দিলীপ ঘোষ বাংলায় পদ্মের বীজ বপন করেছেন, সেই নেতাই এখন নাকি দলীয় কোনো অনুষ্ঠান কিংবা মিটিং মিছিলে আর ডাক পান না। তাই যেন বেশ অভিমানী দিলীপ। মুখে সরাসরি যেভাবে কিছু না বললেও দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি। সম্প্রতি শোনা গিয়েছে দিল্লি থেকে নাকি ধমক খেয়েছেন দিলীপ। চাঁচা ছোলা নেতাকে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলা নিয়েও নাকি সতর্ক করেছেন নাড্ডা। তারই মাঝে নয়া বিপর্যয়। দিলীপ ঘোষের মতো রাফ অ্যান্ড টাফ নেতার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিয়ে চলছে জোর শোরগোল। ষড়যন্ত্রকারী হিসাবে কাদের নাম সামনে আসে সেটাই এখন দেখার। প্রতিবাদের মাঝে অবশেষে এনআরসি নোটিশ হাতে পেলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল। শুক্রবার দুপুরে তার বাড়িতে নোটিশটি পৌঁছয়। তবে তা হাতে পেয়ে ভয় নয়, সন্দেহ প্রকাশ করলেন অঞ্জলি। তার কথায়, নোটিশটা আসল কিনা তার প্রমাণ আগে পাই, তারপর যা করার করব। ভয় পাচ্ছেন কি? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, ভয় পাওয়ার কিছু নেই। যেখান থেকে এসেছে নোটিশটা সেখানে আগে গিয়ে দেখি নোটিশটা আসল কিনা। অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অঞ্জলি। চলতি মাসের প্রথম দিকে কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী এনআরসি নোটিশ পেয়েছিলেন। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। বাংলার দীর্ঘদিনের বাসিন্দার নাগরিকত্বের প্রমাণ চেয়ে কেন অসম থেকে নোটিশ পাঠানো হলো, এই প্রশ্ন তুলে রাজ্যের শাসক দল তৃণমূল বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে। ইতিমধ্যে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে সেই উত্তম কুমার ব্রজবাসীকে সঙ্গে নিয়েই মমতার বার্তা ছিল, দরকারে প্রতিবাদ জানাতে সকলে অসম যাবেন। এরপর উত্তরবঙ্গেরই আরেক বাসিন্দা ফালাকাটার অঞ্জলি শীলকেও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়। তাতে উল্লেখ, তাকে 19শে অগস্ট সেখানে গিয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।
যদিও নোটিশটি প্রথমে এসেছিল কোচবিহার পুলিশ সুপারের অফিসে। অবশেষে শুক্রবার ফালাকাটা থানার পুলিশের তরফেই অঞ্জলি দেবীর ঠিকানায় তা পৌঁছে দেওয়া হয়। আর তা দেখে সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জলি শীল। তার স্পষ্ট বক্তব্য, যেখান থেকে নোটিশ এসেছে সেখানে গিয়ে দেখি যে এটা সত্যি কিনা, তারপরে বিষয়ে যা করার করব। এখনই কিছু বলতে পারছি না, কিন্তু নোটিশে তো তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। তাতে কি আতঙ্কিত অঞ্জলি দেবী? অকুতভয় মহিলা বলেছেন, ভয়ের কিছু নেই এখন। অঞ্জলি শীলের জন্ম অসমে, তার স্বামীর জন্ম সেখানে, তবে তারা অনেকদিন আগেই চলে এসেছেন উত্তরবঙ্গে। ফালাকাটাই এখন তাদের স্থায়ী ঠিকানা। ফলে স্বভাবতই প্রশ্ন উঠল, তাহলে কেন তাকে নোটিশ দিল অসম ফরেন ট্রাইব্যুনাল? তবে তার মোকাবিলা করতেও যে প্রস্তুত তা তো সাফ জানিয়েই দিলেন অঞ্জলি শীল। এদিকে ইস্যুতে অঞ্জলিকে আইনি সহায়তা করার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল এবং কংগ্রেস নেতৃত্ব। দুর্যোগ চলবে, নিম্নচাপ বাংলাদেশের দিকে সরে গেলেও বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিন। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, 25, 26, 28, 29, 30 জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে 28, 29, 30 বৃষ্টি হবে। শুক্রবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 3 জেলায় লাল সতর্কবার্তা জারি হয়েছে। ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পুরুলিয়া, কমলা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর কমলা সতর্কতা জারি হয়েছে। এই সব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। দক্ষিণবঙ্গের শুক্রবার দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কোথাও লাল সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হাওয়ার সহ বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। 27 জুলাই দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় ঝড়ো হাওয়া বলতে পারে। 28 জুলাই নদিয়া, উত্তর 24 পরগনা জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস। 29 জুলাই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। 29 জুলাই পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলিতেও ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। 30 জুলাই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বর্ষণ হবে। 31 জুলাই মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে ভারী বর্ষণ হবে। কলকাতাতে আগামী 7 দিন মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝে মধ্যে কোনো কোনো এলাকায় ভারী বর্ষণ হতে পারে কলকাতা শহরে, তবে বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় হবে। এই বৃষ্টির দরুন কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিচু এলাকাগুলিতে জল জমবে। শস্য ক্ষেতের ক্ষতি হতে পারে, যান চলাচল বাধাপ্রাপ্ত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দরুন সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মহারাষ্ট্রে কাজে গিয়ে খুন হলেন উত্তর 24 পরগনার বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম আবু বক্কর মণ্ডল, বয়স 33। অভিযোগ, তাকে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। কলকাতার জল জমা থেকে শুরু করে রাস্তা সংস্কার, হোর্ডিং নীতি, ভোটার তালিকা একাধিক বিষয় বলতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভার সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে সরাসরি অভিযোগ তুললেন তিনি। মেয়রের দাবি, ছবি তুলে ক্ষমতা পাওয়া যাবে না, বিজেপির মিথ্যে প্রচার বন্ধ হোক। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে শুক্রবার শহরের বহু এলাকার রাস্তা জলমগ্ন, কোথাও কোথাও হাঁটু সমান জল। এ প্রসঙ্গে মেয়রের দাবি, কলকাতায় 5 ঘন্টা বাদে জল থাকেই না। সুরাটে 5 দিন জল জমে, দিল্লিতেও তাই। আর বিজেপির ছবি তুলে
জল জমা দেখিয়ে প্রচার করছে, কিন্তু বাস্তবে জল নামছে। আমাদের দায়িত্ব শুধু ছবি দেখানো নয়, বাস্তবে কাজ করা, আর সেই কাজটাই আমরা করছি। ক্ষুব্ধ ফিরাদ এও বলেন, কেন্দ্র একটা টাকাও দেয় না, পাম্পিং স্টেশন করতে প্রচুর টাকা লাগে। মনে রাখবেন, আমরা ম্যাজিক জানি না, তবু সীমিত ক্ষমতার মধ্যে যথাসম্ভব কাজ করা হচ্ছে। এ প্রসঙ্গে মনে করিয়েছেন যে এবারে পাতিপুকুর আন্ডারপাসে জল দাঁড়ায়নি। ফিরহাদ বলেন, যেসব এলাকায় বারবার জল জমে সেখানে পেভার ব্লক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রাই স্পট পেলেই মেরামতের নির্দেশ। এছাড়াও তারাতলা, গড়াগাছা, বন্দর এলাকা, এসব জায়গায় জল নিকাশি নেই। পোর্ট ট্রাস্টকে চিঠি দেওয়া হয়েছে। কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেওয়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকের জন্য সুখবর। কাজের জায়গায় প্রতারণা, বকেয়া মজুরি না পাওয়া কিংবা নিগ্রহের অভিযোগে বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য পুলিশ। চালু করা হলো একটি হোয়াটসঅ্যাপ ভিত্তিক হেল্পলাইন। রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন হেল্পলাইন নম্বর 9147727666। তবে এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো যাবে, কোনো ফোন কল করা যাবে না। যদি কোনো ব্যক্তি বা তার পরিবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন, তাহলে তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিতভাবে অভিযোগ জানাতে পারেন। মেসেজের নাম, ঠিকানা ও সমস্যার বিবরণ পাঠাতে হবে। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি মেসেজ খতিয়ে দেখে প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বাংলার বাইরে লাগাতার বাঙালি নির্যাতনের অভিযোগ। মাতৃভাষা কথা বললেই বাংলাদেশি সন্দেহ পুশব্যাক করা হচ্ছে, এমন অভিযোগও কম নয়। এসব শুনেই বাঙালি অস্মিতায় শান দিয়ে বারবার বাংলা ভাষা রক্ষায় প্রতিবাদী সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27 জুলাই থেকে তিনি ভাষা আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন। এবার বাংলা ভাষা রক্ষায় কলকাতা পুরসভায় জারি হলো নয়া নির্দেশ। শুক্রবার পুরসভার চেয়ারপারসন মালা রায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ইংরাজি বা হিন্দি নয়, পুরসভার সমস্ত কার্যপ্রক্রিয়া হবে শুধুমাত্র বাংলা ভাষা। ধর্ষণের মতো নারী বিরোধী ঘটনা রুখতে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে নয়া বিল এনেছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই অপরাজিতা বিল অনুযায়ী শিশু নারীদের ধর্ষণের পর খুন, এসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বিল আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে, তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দরবারে পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় পরও বিলটি সই না করে উল্টে অতি কঠোর আখ্যা দিয়ে ফেরত পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে বলে সূত্রের খবর। আর সেটাই এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কি নারীদের বিরুদ্ধে অপরাধ রুখতে যেখানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজার পক্ষে, সেখানে কেন্দ্রের মনোভাব কি নমনীয়? রাজ্য ভবন সূত্রে খবর, ধর্ষণ খুনের মতো গুরুতর অপরাধে অপরাজিতা বিলে যে ফাঁসির সাজার বিধান রয়েছে তা অতিরিক্ত নিষ্ঠুর। সূত্রের আরও খবর, বিলটির বেশ কিছু ধারা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না বলে জানাচ্ছে কেন্দ্র। তাছাড়া তার কিছু বিষয় ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী বলেও উল্লেখ হয়েছে। সম্ভবত সেসব কারণে বিলে অনুমোদন দেওয়া হলো না। আর এতেই প্রশ্ন, নারী সুরক্ষা নিয়ে যে সর্বোচ্চ কঠিন মনোভাব নিয়ে বিল এনেছেন বাংলার নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরপক্ষ তা শিথিল করতে চাইছে কেন? তবে কি নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে কঠোরতম সাজা দেওয়ার পক্ষে নন রাজ্যের সাংবিধানিক প্রধান? এই ঘটনার পর প্রতিবাদে মুখর রাজ্যের শাসক দল।